এরা লাস্ট ক্লাসে তোমাদের এইটা কি দিছিলাম যে জ্ঞানমূলক আর অনুধাবনের কি কি প্রশ্ন তোমাদের করতে হবে, গ্রুপে দিছিলাম বোধ হয় নাকি? গ্রুপে দেননি, মানে দেখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি গ্রুপে এটা দিয়ে দিব না। এই কোশ্চেন গুলা তোমাদের কিন্তু করতে হবে ভাইয়া, ঠিক আছে? মানে এই যে এখানে সিরিয়ালি তোমরা এই জিনিসগুলো একটু নোট করে নিবা, যে এইচটিএমএল এলিমেন্ট কি, হাইপার লিঙ্ক কি, ফরম্যাটিং ট্যাগ কি, প্রত্যেকটা তুমি লিখে রাখবা, কারণ এখান থেকে কমন পড়বে। সবাই আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়া ওকে। এই সিকিউটা একটু দেখো, 25 নাম্বার। এটা ওই সম্মিলিত প্রশ্ন যেটা আসছিল 18 সালে, সেই কোশ্চেনটা। গ আর খ, ভেরা একটু বলতে পারবা এটা কি ধরনের ওয়েবসাইট কাঠামো? এটা কি হায়ারার্কিক্যাল ট্রিটা? না না, হায়ারার্কিক্যাল ট্রি না ভাইয়া, এটা হলো ওয়েব লিঙ্কড লিংক কাঠামো। স্ট্রাকচার। হ্যাঁ, ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। একটু তোমাদের এটা একটু দেখাই দিই, এখানে কোথায় আছে। এখানে না, ক্লাস 4 এ বোধহয় ধরো। হ্যাঁ, পাইছি। ভেরা, এটা হলো যে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, বা এটাকে আমরা অনেকটা ম্যাশ টপোলজির সাথে তুলনা করতে পারি, তাই না ভাইয়া? প্রত্যেকটা মানে পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যায়। বুঝছো সবাই আমার কথা? মানে প্রতিটা ওয়েব পেজ থেকে আমি প্রত্যেকটা ওয়েব পেজে যেতে পারবো। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। বুঝছো? এই ধরনের মার্কস পেয়ে যাবো, ছবি কি আঁকতে হবে? ভাইয়া মানে এক্স্যাক্টলি ভাবে আঁকতে হবে না, তুমি এই ফরম্যাটটা আঁকবা, মানে প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজের ফর্মুলা আছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো একটু নন লিনিয়ার আর জটিল প্রকৃতির স্ট্রাকচার। এই কথাগুলো থাকতে হবে, তাইলে মোটামুটি হবে। যারা তোমাদের এই ওয়েবসাইটের কাঠামো থেকে আমার মনে হয় একটা প্রশ্ন আসবে, মানে ক নাম্বারের কোশ্চেনটা মানে ওয়েবসাইটের কাঠামো, আর ঘ নাম্বার হলো কোড। বুঝছো? এটা মোটামুটি পড়লে তাইলে কমন পড়বে। লিনিয়ার স্ট্রাকচার হায়ারার্কিয়াল এর মধ্যে কিন্তু আবার দুই রকম আছে। একটা হলো হাব কাঠামো। হাব বুঝছো, মানে সেন্ট্রাল সার্ভারের মতো থাকে, ওইটা থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যায়, মানে আবার ওই প্রত্যেক পেজ থেকে হোম পেজে আসা যায়। কিন্তু এটা কিন্তু ওয়েব লিঙ্ক থেকে আলাদা, মানে পেজ 6 থেকে 7 এ যাওয়া যাবে না, হোম পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যাবে। বুঝছো সবাই? মানে পার্থক্য বুঝছো এটা এটার মধ্যে, ওয়েব লিঙ্ক স্ট্রাকচার আর সরল হাব কাঠামোর মধ্যে। ভেরি গুড। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা একটু যাই। দুঃখিত। দেখো, সো গ নাম্বারে কি বলছে, যে উদ্দীপকের যে কোডটা সেটার আউটপুট দেখাও। এটা মনে হয় খুব সহজ, করতে পারবা। এটা কি করছে বলো? টেবিল ট্যাগের ইউজ হয়েছে। হ্যাঁ, টেবিল ট্যাগ ইউজ হয়েছে। হাইপারটেক্সট রেফারেন্স মনে হয়। কারেক্ট, ঠিক বলছো। হ্যাঁ, তো ভাইয়ারা, কিভাবে বুঝবো যে রেফারেন্স নাকি দাগ, মানে আন্ডারলাইন? এটা কিভাবে বুঝবো? ভাইয়ারা এটা 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 বুঝবা, কারণ হলো ওইটাতে তাহলে কালার করে দিবে অবশ্যই, বা মানে তোমার এখানে তো তুমি দেখেই বুঝতেছো যে এক বাংলা 2 আইসিটি, তার মানে এটা অবশ্যই ইসে না, হাইপার লিঙ্ক না। বুঝছো? হাইপার লিঙ্ক হলে উল্লেখ করে দিবে যে এটাতে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে যাবে, এটা কিন্তু আচ্ছা, উল্লেখ করা থাকবে। বুঝতেছো? তার মানে এটা ইউ দিয়ে সাবজেক্ট লিস্ট ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট লিস্টের মধ্যে ইউ থাকবে, বাংলা, আর ইংলিশ, লিস্ট হচ্ছে। হাইফেন। ভেরা, তোমাদের আমি সহজ করে দিই, এখানে 25টা সিকিউ আছে ইসের বইতে, ফরহাদ মঞ্জুর স্যারের বইতে। অন্য বই আমি না দিলাম তোমাদেরকে, এইটা যদি কারো বইটা না থাকে আমি গ্রুপে এটা দিয়ে দিব। আর টেস্ট পেপার থেকে সরাসরি প্রশ্ন করব চতুর্থ অধ্যায়ে। সবাই আমার কথা বুঝছো? জি ভাই। ওকে। আচ্ছা ভাই, 24-এর 4টা উদ্দীপকে উল্লেখিত কোডের আউটপুট অঙ্কন করো। ডাইরেক্ট কি এঁকে দিব নাকি আগে পিছে কিছু লেখা মানে লাগবে? এইটার, হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা রিড করবা, রিড করে এইভাবে আউটপুটটা লিখবা। বুঝতেছো? মানে আউটপুটটা কেমন হবে সেটা পড়ে তুমি পুরোটা দেখে, মানে সাপোজ একটা বক্সের মতো আঁকবা, যেটা হলো তোমার ওয়েব পেজটা। একটু করে দেখাবেন?
হ্যালো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, যাই হোক, নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছিল। ফাইন, ভাইয়ারা আমরা যেখানে ছিলাম এই কোডটা একটু লিখি। এটার জন্য কি করতে হবে ক্লাসের কে কে বলতে পারবা? 25/4 হ্যাঁ, 25-4 নাম্বার। তো HTML, বডি টেবিল ট্যাগ দিয়ে হ্যাঁ, শুরু। টাইটেল দিলা CQ25। ওকে, বডির মধ্যে থাকবে হলো টেবিল ট্যাগ, তাই না? টেবিল। জি ভাইয়া। টেবিল ট্যাগের মধ্যে টেবিলের হাইট তুমি দিতে পারো, অথবা টেবিলটাকে পার্সেন্টেজ হিসেবে ফেরা। টেবিলকে কিন্তু আমরা পুরা ইসের পার্সেন্টেজ হিসেবে ইউজ করতে পারি, তাই না ফেরা? 60%। হ্যাঁ, উইথ দিবা না, 60% দিও না, অল্প দাও, 30%। টেবিল উইথটা হচ্ছে 30% অফ দা মানে স্ক্রিন, তাহলে মোটামুটি এটা ওই পুরাটা 30% হিসেবে কাজ হবে। টেবিলের বর্ডার দিয়ে দাও, টেবিল কিন্তু বর্ডার দিতে হবে, টেবিলের বর্ডারটাই আগে দাও, বর্ডার 1 আর ওয়েট দিলাম 30%। এবার টেবিলের ফার্স্ট টেবিল টিয়ার, টিয়ারের ভিতরে কি থাকবে? টেবিল ডাটা, টেবিল ডাটার মধ্যে প্রথমে কি লিখবা? সেন্টারে কি লিখবা? সেন্টার ট্যাগ, এর ভিতরে থাকবে সাবজেক্ট লিস্ট, তাই না? জি ভাইয়া। Subject, হবে না ইউ? হ্যাঁ, আন্ডারলাইন হবে, ভেরি গুড। ট্যাগ দাও ইউ, তারপর ইউ ট্যাগ ক্লোজ, সেন্টার ক্লোজ করো। ওকে, তারপরে লাইন ব্রেক, তাই না ভাইয়া? তারপরে অর্ডার লিস্টিং, লিস্টে কি কি আছে বলো? বাংলা, ইংলিশ, আইসিটি। ওয়ান, লিস্ট করো, লিস্ট বাংলা, বাংলা লিস্ট ক্লোজ করো। সবাই কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া।
লেখা উঠছিল যে ইন্টারনেট আনস্টেবল, এগুলো দেখলেই ভয় লাগে। ওয়েল ক্লোজ করবা, বাংলা ইংলিশ আইসি। আচ্ছা, এটা কিন্তু তোমাদের ভাইয়া ই করতে হবে, মানে ব্রেক দিতে হবে, আদারওয়াইজ হবে কি এক লাইনে হয়ে যাবে। অথবা পরের লাইনে মনে হয় বাই ডিফল্টই হয়, আমি একটু দেখে নিই। হ্যাঁ, মানে লিস্ট করলে এটা পরের লিস্টে লাইনে তো ব্রেক লাগে না। হ্যাঁ, ব্রেক লাগে না, কারেক্ট। টেবিল ট্যাগ ক্লোজ করে দিলাম। সো বডি ট্যাগ ক্লোজ, HTML ক্লোজ। এটা সেভ অ্যাজ দিই CQ25 হিসেবে, CQ25.html। ভাইয়া সবসময় কি টাইটেলে কিছু কি দেওয়া লাগবে, মানে টাইটেলে কিছু না না, উল্লেখ না থাকলে? নেভার। না না, আমি জাস্ট দেখার সুবিধার জন্য, মানে কত নাম্বার এটা বুঝে উপরেও লেখা থাকলো। আচ্ছা, আমরা একটু দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা আমরা টেবিলটা বোধহয় সেন্টারে দিতে ভুলে গেছি। টেবিলটা মনে হয় মাঝখানে আসবে না, লেফট অ্যালাইন থাকবে। আচ্ছা, তোমরা অনেকেই ইসে পরীক্ষাটা দিছো। আমি মোটামুটি খাতাগুলা দেখি, যা যে যার যে ব্রাঞ্চে আসো নেক্সট ক্লাসে খাতাগুলা নিয়ে যাও। মানে চ্যাপ্টার 3 এর ফার্স্ট অংশটা আমি যে ব্রাঞ্চে থাকো, মানে আমি ভাগ করে খাতাগুলাকে আলাদা করে নিব। তোমারটা নেক্সট ক্লাসে নিও, হ্যাঁ? মানে অবজেক্টিভ গুলা দেখা হয়নি এখন, একবারে দেখে দিব। হ্যাঁ, ম্যাথ খাতা দেখছি, ম্যাথ খাতা নিয়ে। ওকে, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম ভেড়া, দেখো এখানে কিন্তু যে সেন্টার অ্যালাইন হয় নাই, তাই না? তো টেবিলটা যদি সেন্টার অ্যালাইন করতে চাও সেক্ষেত্রে কি করবা, এই জাস্ট টেবিলটাকে সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে যাও। টেবিলের শুরুতে একদম বডির পরে টেবিলের শুরুতে সেন্টার ট্যাগ শুরু করলা, আর টেবিলের শেষে সেন্টার ট্যাগ ক্লোজ। তাহলে টেবিলটা মাঝখানে থাকবে। সহজ কাজ, এগুলো মনে হয় মোটামুটি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো টেবিলটা মাঝখানে চলে আসবে, বুঝছো তো সবাই, না? ভেড়া একটা দুইবার করার দরকার, অনেক ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একবার দিলে মনে হয়ে যেত। কোনটা ব্রেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেকটা একবার দিলেই কারেক্ট। মানে এখানে ব্রেকটা একবার দাও, তাইলে ভালো হবে। আচ্ছা, একটা নতুন জিনিস যেটা শেখাতে চাইছিলাম সেটা হলো সেল স্পেস বা সেল প্যাডিং। ভেড়া সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সেল স্পেসটা হচ্ছে আমরা যখন একটা টেবিল তৈরি করি, জাস্ট তোমাদের একটা উদাহরণ দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিকিউ এর আজকে যে কাজগুলো অলরেডি তোমাদের করাইছি এর মধ্যে একটা উদাহরণ দেখাই। সাপোজ এই ধরনের টেবিল তোমরা অনেক ক্রিয়েট করছো, দেখো ভেড়া, এই যে দেখো সেল স্পেস হচ্ছে, ভেড়া সাপোজ এই টেবিলটা যেটা আমরা ক্রিয়েট করতেছি, সবাই টেবিলটা দেখতে পাচ্ছ? প্রত্যেকটা সেল আলাদা আলাদা হয়ে গেছে না ভাইয়া? সেল স্পেস হচ্ছে এই জায়গাটা। ভেড়া এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মানে নরমালি আমি যদি সেল স্পেস না দেই তাহলে হবে কি, নেম তারপরে রোল এটা কি একই টেবিলের মধ্যে চলে আসে না? সবাই কি আমার কথা বুঝতেছো? আর তুমি যদি সেল স্পেস দিয়ে রাখো তাহলে টেবিলটা এমন হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? সাপোজ একটা টেবিলের কোড যদি আমাদের লেখা থাকে, তাহলে আমরা যদি এটাকে সেল স্পেস দিয়ে দিই তাহলে মনে হয় ভালো হয়। আমরা একটু দেখি কোনটায় টেবিল করা আছে কি। সাপোজ এই সিভি, এটাতে মনে হয় টেবিল করা থাকার কথা। হ্যাঁ বলো, কোনটা? হ্যাঁ হ্যাঁ, টাইপ 1টা কোথাও টাইপ করছো? করো নাই তো? এই টাইপ 1 এটা কি দিছো? অর্ডার লিস্ট এটা কাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিলে এটা চলে আসছে। ওকে, আমি একটা উদাহরণ এখান থেকে দিতেছি।
এখানে অনেকগুলা স্মৃতি আছে। হ্যাঁ, ওইটা কেটে দাও, ঠিক আছে। আচ্ছা, সবাই বোধহয় ক্লাস করে না, মানে এটা একটা প্রবলেম তো। রেকর্ডিং দেখে নেয়। আচ্ছা, টেবিল নামে একটা আছে, সো টেবিল। ভাইরা, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটাকে আমরা একটু সেলগুলোকে আলাদা করে যদি লিখি, সাপোজ এই টেবিলটার, ভাইরা তোমরা জানো যে এইচটিএমএল ফাইল থেকে এই যে ওপেন উইথ, এখানে গিয়ে তুমি চাইলে নোটপ্যাডে এই ফাইলটা ওপেন করতে পারো। সবাই কি বুঝতেছো? মানে তুমি চাইলে এর সোর্স ফাইলটা পেয়ে যাচ্ছ। তো এখানে টেবিলের ব্যাকগ্রাউন্ডটা রেড দিয়ে দিছিলাম, এটা কেটে দিই। তো এবার সেভ অ্যাজ, এটা যদি আমরা ডেস্কটপে সেভ করি, ভাইরা সবাই একটু দেখে নাও। সাপোজ এই ডেস্কটপে টেবিল ডট এইচটিএমএল নামে সেভ করলাম। তাহলে এই টেবিলটা তো নরমালি কোনো সেল স্পেস নাই। সবাই একটু দেখে নাও, এই যে এখানে টেবিল নামে এই ফাইলটা তৈরি হয়েছে, দেখো এখানে কোনো কিন্তু সেল স্পেস নাই। তো এখানে একটা ইমেজ আবার যোগ হয়ে রয়েছে। আমরা যদি এটাকে সেল স্পেস দেই, এখানে আবার একটা ইমেজ আছে, ইমেজটা কেটে দিই। সবাই একটু দেখে নাও, ভাইরা এই যে টেবিল, এইখানে যদি তুমি সেল স্পেস দাও, তাহলে প্রত্যেকটা ইস্যু কিন্তু আলাদা হয়ে যাবে। সেল স্পেস সাপোজ কত দিবা, 10টা করে, মানে 10 পিক্সেল আর কি দিলাম। তাই এটা সেভ করে রাখি। এবার যদি তুমি টেবিল ফাইলটা ওপেন করো, দেখবা কিন্তু প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা সেল স্পেস তৈরি হবে। দাঁড়াও, এখানে যদিও স্প্যান করা আছে, তো আমরা আগে স্প্যান গুলাকে এই করে দিই। আচ্ছা, আমরা রো স্প্যান কলাম স্প্যান বাদ দিয়ে স্ট্রেইট একটা টেবিল আগে নিয়ে কাজ করি। সহজ একটা টেবিল নেই, এ, একটু কারেকশন করে নিচ্ছেন, সেন্টার পি, এতগুলা দরকার নাই আমার। ওকে, সেভ 3টা মান এখানে দেখতে পাচ্ছ, এবিসি। তো আবার এটাই কপি পেস্ট করি আমি। এই যে পরবর্তী টিআর, এটা কিউ আর জেড। হ্যাঁ, সো এই হলো টেবিলটা, স্ট্রেট ফরওয়ার্ড একটা টেবিল। এটা সেভ করো প্রথমে। ওকে, তো ভেরা এই টেবিলটাকে যদি আমরা সেভ অ্যাজ করি, প্রথমে এই টেবিলটা দেখে নাও, ডট এইচটিএমএল, আগেরটাকে রিপ্লেস করে। এবার টেবিলটা দেখো, সহজ একটা টেবিল, এটার মধ্যে নাই। তো ভাইয়ারা, এখন আমরা যদি সেল স্পেস অ্যাড করি, এক্ষেত্রে সেল স্পেসিং এখানে পিক্সেলটা দিয়ে দিবা, কত কত পর্যন্ত দিতে চাও, স্পেসিংটা অ্যাড করো এখানে কোডে। 2 না, 2 দিলে খুবই ছোট, মানে বুঝবাই না তুমি, একটু বড় দাও, 10 10 15 20 কিছু একটা দাও। যত বেশি দিবা তত আসলে স্পেসটা বড় হবে। সাপোজ 20 দিলাম, সেল স্পেসিং 20। এবার তুমি এটার আউটপুটটা দেখো। সবাই বুঝতেছো যে এই যে মাঝখানের স্পেসটা, এইটা 20 হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? 20 কি ভাই, এটা কি পিক্সেল হচ্ছে না সেন্টিমিটার পিক্সেল হচ্ছে? ওয়াইজ, হ্যাঁ পিক্সেল ওয়াইজ। তোমরা জানো যে এইটা পুরা পিক্সেল কত হয় নরমালি? এই বরাবর হয় 1048, আর 1048, আর এদিকে 768।
মিলিমিটারে আর কি। তো এখানে হলো 20 মিলিমিটার, বুঝছো সবাই? জি ভাই। ওকে, আর সেল প্যাডিংটা কি? সেল প্যাডিংটা হলো বাই ডিফল্ট আমরা সব কি সেন্টারে দিছি না ভেড়া? দেখো তো ক্লাসের সবাই, সাপোজ এইটাকে আমি ভালো করে দেখো সেন্টার ট্যাগ মুছে দিলাম, তাইলে কি হবে বলো তো? মানে এবার আউটপুটটা একটু দেখো, এটা যদি সেন্টার ট্যাগ মুছে দেই তাহলে এই এটা কোথায় চলে গেল? লেফট অ্যালাইন হয়ে গেছে, তাই না ভাইয়া? সবাই আমার কথা বুঝতেছো? জি স্যার। এবার তুমি যদি এটাকে একটু মানে কতটুকু ডানে নিবা এটা তোমার উপরে। সাপোজ সেল প্যাডিং দাও, সেল প্যাডিং সাপোজ তুমি দিলা 20। হ্যাঁ হ্যাঁ, মানে যত পিক্সেল তুমি দিবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। এবার দেখো এটার কি ঘটনা হয়, এ কোথায় ছিল? এইখানে, তাই না? দুঃখিত আমি একটু ভুল করছি, সেল প্যাডিংটা টিটির মধ্যে দিবা নাকি টি টি আর এর মধ্যে দিতে হয় বোধহয়। একটা মিনিট, হ্যাঁ, সেল প্যাডিংটা উল্লেখ করতে হয় হচ্ছে টেবিল বর্ডারে ইতেই উল্লেখ করবা, মানে সেল প্যাড কত দিবা। মানে এটা আসলে এর মধ্যে দিলে হবে না। মানে সেক্ষেত্রে যেটা হবে, আমি তো প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টার ট্যাগ দিয়ে রাখছি, তো এটা কিন্তু তাহলে সেন্টার ট্যাগই কাজ করবে, বুঝছো আমার কথা? মানে তুমি সেন্টার ট্যাগটা উঠায় দাও। সেল আচ্ছা, প্যাডিং সেন্টার ট্যাগের কাজ করে? না না না, মানে সেন্টার ট্যাগ না ভাইয়া, সেটা হলো মানে কতটুকু তুমি স্পেসে দিতে চাইতেছো। দেখো একটু আমি বুঝাই বলি, তাহলে বুঝতে পারবা হয়তো। মানে তুমি হয়তো মাঝখানে না একটু ডানে দিতে চাইতেছো, বুঝছো আমার কথা? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই জিনিসটাকে কতটুকু তুমি ডানে দিতে চাচ্ছ। মানে এই পিক্সেলটার সাপোজ মাঝখানে না দিয়ে তুমি একটু পুরোপুরি রাইট অ্যালাইন না, মানে ডান থেকে একটু বামে, এটাকে সেল প্যাডিং বলা হয়। বুঝাতে পারছি আমি? জি ভাই। ওকে, সো এবার আমরা এই টেবিলটাকে একটু ছোট করে নিলাম, প্রত্যেকটা সেন্টার ট্যাগ মুছে দিচ্ছি। তো সেল প্যাডিং দেওয়া হচ্ছে সাপোজ 20। তাহলে মানে দেখো সেল এটা, প্যাডিং আর সেল প্যাডিং দুটো একসাথে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেল স্পেসিংও দিতে পারবা, প্যাডিংও দিতে পারবা। এই যে আমি তো দুইটা দুইটা একত্রেই রাখি, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। সাপোজ সেল স্পেসিংও রাখলাম আর সেল প্যাডিংও রাখলাম। ওকে, সো এবার দেখি আমাদের আউটপুটটার কি অবস্থা হয়। এবার আমি টেবিলের রো একটাই রাখছি। এবার দেখো বুঝছো কিনা ভাইয়া, এটা কিন্তু পুরোপুরি লেফট অ্যালাইন না, বুঝছো? এখান থেকে এটা 20 পিক্সেল দূরে আসছে। সবাই আমার কথা বুঝছো ক্লাসের সবাই? তুমি এটাকে বাড়াও, সাপোজ এটা 50 দিলাম, তাহলে কি হয় দেখো, বুঝছো? একটু ডানে আসছে, 50 পিক্সেল ডানে আসছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন। সো আমরা সেল স্পেসিং সেল প্যাডিং জিনিসটা একটু বুঝলাম। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস তোমাদের এর আগে মনে হয় শিখাইছিলাম, আরেকবার আমি একটু দেখাই নিতে চাচ্ছি ফার্দার সিকিউ সিভিং। করার আগে। সেটা হলো ভাইয়া কালার, কালার কোডিং। কালারের হিসাবটা একটু আরজিবি হিসাবটা, ক্যালকুলেশনটা একটু দেখে নাও। ভাইয়া নরমালি কিন্তু তুমি কালার কোডিংটা এভাবে রাখতে পারো। আমরা জানি যে মৌলিক রং তিনটা আসল, তাই না? আর জি বি বলে ইংরেজি, রেড গ্রিন ব্লু। সাপোজ তুমি তিনটা কালারকে মিক্স করতে চাচ্ছ, মানে রেড গ্রিন ব্লু তিনটাই যদি মিক্স করো তাহলে তুমি পাবা হচ্ছে হোয়াইট। তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আরজিবি কালার হচ্ছে 255 255 255। বেড়া 255 আসছে কোত্থেকে তোমরা যদি একটু জানতে চাও, সেটা হলো হেক্সাডেসিমাল ফরম্যাটে 2 ডিজিটের সর্বোচ্চ মান কি? এফএফ না?
সবাই কি আমার কথা বুঝতেছো? তো এফ এফ টাকে তুমি যদি ডেসিমালে কনভার্ট করো সেটা হবে হচ্ছে 255। তো ব্যাকগ্রাউন্ড কালার তুমি যদি রেড, গ্রিন, ব্লু তিনটা একসাথে দাও তাহলে তিনটা মিলে আসলে হোয়াইট হবে। আর যদি কোনোটাই না দাও, ব্যাকগ্রাউন্ড কালার যদি তুমি রেড, গ্রিন, ব্লু কোনোটাই না থাকে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ব্ল্যাক। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর যদি তুমি এমন দাও ব্যাকগ্রাউন্ড কালার 255,0,0, তাহলে RGBর মধ্যে বলো তো এটা কোন কালারটার মধ্যে মানটা আছে, ভ্যালুটা কত আছে? রেড রেড, তাহলে এটা হবে লাল। বলো তো গ্রিনের ক্ষেত্রে কি হবে? 20255 আর ভাইয়া। বলো ভাইয়া। বা বিজি কালার ইজ ইকুয়াল টু হোয়াইট, রেড, ব্লু হয়ে লিখতে পারি এটা না? সরাসরি দিলেই হয়। হ্যাঁ ঠিকই বলছো, মানে রেড, গ্রিন, ব্লু, পিঙ্ক, এটা তো তারপরে ভুলে যাই গেছি বলো, ঠিক হ্যাঁ আছে। সরাসরি দিলেই কিন্তু হয়। কিন্তু আমরা শিখতেছি এই যে স্ক্রিনটা দেখছো না ভাইয়া, তোমরা এটা এটা মনে হয় পরিচিত, তোমাদের কম্পিউটারের স্ক্রিনে আসে। তোমরা কালার চুজ করো না এখান থেকে, জি যে কোনো ভাইয়া। জায়গায় যখন ক্লিক করো তখন দেখবা এরকম HTML এর একটা কালার কোড আসে 5A9FDB, সাপোজ এরকম একটা কালার কোড আসছে। এইটা দ্বারা বোঝায় 5A, খেয়াল করে দেখো ওরা যে উদাহরণটা দিচ্ছে সেটা দিয়ে বোঝায় C5D8E5, এটা একটা কালার কোড। তো প্রত্যেকটার ভ্যালু হিসাব করো। CF ভেরা, এগুলো কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার। ভেরা হেক্সাডেসিমালকে ডেসিমালে কনভার্ট করতে পারো না? সি মানে হইলো কত? 12, আর এফ মানে হইলো 15। তাহলে 15 ইন্টু 16 পাওয়ার 0 আর 12 ইন্টু 16 পাওয়ার 1 কনভার্ট করতে পারো না? ক্লাসের সবাই জি কি আমার কথা ভাইয়া। বুঝতেছে? তাতে মানটা হবে 207। D8, ডি মানে হইলো ভাইয়া 13, তাহলে 13 ইন্টু 16 পাওয়ার 1 আর 8 ইন্টু 16 পাওয়ার 0, তার মানে হইলো 216। আর ফাইনালি হইলো E5, ই মানে হলো 14 আর 5 তো 5, তার মানে 14 ইন্টু 16 পাওয়ার 1, 5 ইন্টু 16 পাওয়ার 0, তাহলে পাইলা 229। তাহলে এই যে কালারটা 207, 216, 229 মানে 255 যে রেড, ফুল রেড, তার থেকে তুমি 207 নিলা, এটা 216 নিলা, এটা 229 পিক্সেল। তাইলে তোমার মিলিত কালারটা হবে হচ্ছে এই কোডটা। মিলের কাছাকাছি। বুঝছো তুমি আমার কথা, মানে এই ভ্যালুটার কাছাকাছি। সো এই কালার কোডের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সনের রুলটা তোমাদের মনে রাখতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? আর বেসিক কালার এই পাঁচটার কোড তোমাদের মুখস্থ রাখতে হবে। বলো সাদা হইলে কি হয়? তিনটাই 255 বা FF FF FF। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর রেড হইলে কি হবে? FF00, গ্রিন হইলে হবে 0FF0, আর ব্লু হইলে হবে 00FF। বুঝাইতে পারছি? আর ব্ল্যাক হবে হচ্ছে তিনটাই 000। এই পাঁচটা বেসিক মনে রাখবা। আর যদি একটা কালার কোড দেয় তাহলে কি সেটা ডেসিমালটা থেকে হেক্সা বা হেক্সা থেকে ডেসিমাল কনভার্ট করতে পারবা না সবাই? যেরকম ভাবে তুমি বাইনারি কনভার্ট করো, বা সরি ডেসিমাল থেকে হেক্সা আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, সেভাবেই করবা। আমি কি বুঝাতে পারছি সবাইকে? অবজেক্টিভ দিলে পারবা? জি ভাইয়া। তো এখানে দেখো যে 5A9FDB একটা উদাহরণ দিচ্ছে। এই 5A কে ক্যালকুলেশন করলে হয় 90, তারপরে 9F কে ক্যালকুলেশন করলে 159, আর DB কে ক্যালকুলেশন করলে 259। বুঝছো? তো এইটা হলো এখানকার কোনো একটা কোড, যেখানে এখানে ক্লিক করলে তুমি এই জায়গায় ডিসপ্লেতে RGB ভ্যালুটাও দেখতে পারবে। সবাই আমার কথা বুঝছো? এটা একটু শিখে রাখো, মানে MCQ এ পরীক্ষায় আসতে পারে যেহেতু বইয়ে আছে। ফাইন, এবার আমরা একটু ফেরত আসি হচ্ছে সিকিউ গুলাতে। ভাইয়া ফর্ম কি করানো হয়েছিল আমাদের? কোন ফন্ট? সিবি ফর্ম, মানে আমি তো এইচটিএমএল। আমি তো ভাইয়া মানে সিকিউ সলভ করতেছি। তোমরা জানো যে সিকিউতে কিন্তু ফর্ম, লেআউট এগুলো আসেই না। দেখছো আমরা সব তো সলভ করলাম, কোথাও আসে না। ও আচ্ছা। তোমরা আমার আমার খালি লেকচার গুলো দেখে নিও। তোমরা আইসিটি পুরা ইসেরই তো আমি
এক্সেস দিয়ে রাখছিলাম, পাইছো না তোমরা? ওইখান থেকে চ্যাপ্টার 4 এর লাস্ট দুইটা ক্লাস দেখে নিও, যেখানে আমি রিপোর্ট আর ফর্ম পড়াইছি। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন হচ্ছে গিয়ে, এটা তো তখন ছিল যখন 1 থেকে 6 ছিল, এখন যেহেতু 5 আর 6 বাদ, তাহলে কি ফর্ম রিপোর্টের উপর কি গুরুত্ব দিতে হবে? দরকার নেই, পরীক্ষায় আসে না ভাইয়া, কারণ আইসিটি পরীক্ষাটা সবার হয়, বুঝছো? মানে আর্টস কমার্স সহ সবার। তো ফর্ম লেআউট না, তোমাদের কি নতুন বোর্ডের বই কিনছো? বোর্ডের বইতে দেখবা নাই এগুলো। মানে লাস্ট পড়াইছে হচ্ছে তোমার ওই যে ইমেজ আর ভিডিও সংযোজন, শেষ, আর কিছুই নাই। আমার কথা বুঝছো? আচ্ছা। জি ভাইয়া। ওকে, সো এবার আমরা মনে হয় এই 6 নাম্বারটা কি আলোচনা করছিলাম? হ্যাঁ মনে হয় 6 নাম্বার আলোচনা করছিলাম। 7 নাম্বারটা একটু পড়ো। তো ওয়েব পোর্টাল হোস্টিং কেন প্রয়োজন? ভেরা, ওয়েব পোর্টাল আর হোস্টিং কেন প্রয়োজন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম আমি। একটু খ নাম্বারটার অ্যান্সার বলো। হোস্টিং করা লাগবে কেন? নাইলে ওয়েবসাইট আমি ভিজিট করব কিভাবে, তাই না? মানে ওয়েবসাইট যদি আমি ওয়েব মানে ক্লাউডে হোস্টই না করি, তাহলে তো আমরা ওয়েবসাইট ভিজিটই করতে পারবো। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে দেখো, সাইটটির হোম পেজে ict.jpg নামে একটা ছবি আছে, ছবির নিচে notice.html নামের নোটিশ পেজের একটা লিংক আছে, আর ছবির ওপর ওয়েলকাম টু এত কলেজ এই লেখাটা নীল রঙে প্রদর্শিত হয়। তো সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নাই, মানে ফিডব্যাক নেওয়ার মতো কোনো নাই। তো এই পেজটার HTML কোড নিশ্চয়ই লিখতে পারবা। উপরে হলো চন্দনা মডেল কলেজ, এটা নীল রঙে প্রদর্শিত হবে, আর একটা ছবি থাকবে যেটার 200x300 পিক্সেল ict.jpg নামের ছবিটা, আর ছবির নিচে notice.html একটা লিংক দিয়ে রাখবো, যেখানে ক্লিক করলে হয়তো একটা নোটিশে চলে যাবে। পারবা কাজটা? ভাই এখানে ফন্ট কালার ইজ ইকুয়াল টু ব্লু দিয়ে হ্যাঁ দিতে হ্যাঁ হবে হ্যাঁ, না? ফন্ট কালার আর ব্লু দিয়েও হবে। আসলে আমরা দুই ভাবে একটু টেস্ট করে দেখি যে এটা আসলে আমরা পারলাম কিনা। মানে আরজিবি কালারের দিয়ে চাইলে তুমি কিন্তু ওইটাও করতে পারো, তাই না? সাপোজ সেন্টার ট্যাগে ফন্ট কালার ইকুয়াল টু RGB। ভেরা একটু বলবা এটার ভ্যালু কত হয় ব্লু এর জন্য? 00255। ভেরি গুড, 00255। এটা হলো ব্লু এর কোড। এখানে কি লিখবো? চন্দনা মডেল কলেজ। ফন্ট ট্যাগ ক্লোজ করো, সেন্টার ট্যাগও ক্লোজ করো। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ওকে, সো এবারে আমরা দেখি যে এই লেখাটা ব্লু হচ্ছে কিনা। এটা হলো CQ6। আল্লাহ, এটা ব্লু হইলই না। RGB জিরো ভাই জিরো দেখি রোটেশন। দাঁড়াও, সরি আমি একটু ভুল বলছি বোধহয়। এটা এই যে স্টার দিতে হবে। আচ্ছা, নরমালি ব্লু দিলে তো হয়। না? এক মিনিট, একটা স্টার বোধহয় দিতে হবে। 0000FF, এটা ব্লু এর কোড না? জি ভাইয়া। এই যে ব্লু হয়ে গেছে, সবাই বুঝছো? হ্যাশট্যাগ দিতে হয়, মানে নাম্বার, এশার নাম্বার, ফন্ট কালারের নাম্বার, মানে তাহলে RGBর আরজিবিটা আগে। কখন ইউজ হয়? হ্যাঁ, RGB তেও হ্যাশ স্ল্যাশ দিলেই হবে বোধহয়। একটু দেখে নিন। এবার বোধহয় কাজ করার কথা।
না, এই মোডটা আমি চাই না, মানে নোটপ্যাডে হয়তো এইভাবে কাজ করে না, কিন্তু ভেরা ওই নরমালি আমরা যেটা দেই 0000 FF এটা কাজ করবে। বুঝতেছো আমার কথা? FF টা মাঝখানে দিলে কি কালার হবে বলো তো? গ্রিন। RGB মোডটা মনে হয় ইতে কাজ করে না, কিন্তু এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু। সবাই বুঝছো আমার কথা? নোটপ্যাডে কাজ করে না, নোটপ্যাডে এটা কাজ করে। তো এটা দিলে গ্রিন হয়ে যাবে, এই যে গ্রিন হয়ে গেছে। সবাই বুঝতেছো? তুমি চাইলে কালার কোডটা এভাবেও দিতে পারো, আর সরাসরি আমরা জানি যে কালার লিখে দিলেও তো হয়, তাই না? রেড দিলে কিন্তু সরাসরি এটা রেড হয়ে যাবে। তোমার ইচ্ছা যে কোনো ইতে তুমি করতে পারো। বুঝছো সবাই? বাকি কাজগুলা কি পারবা দেখো তো একটু, মানে যেটা পারবা ওইটা আজিরা করা এত লাভ নেই। এই পিক্সেলের একটা ছবি আপলোড করবা, notice.html নামে একটা নোটিস পেজের লিংক থাকবে, মানে হাইপার লিংক থাকবে। পারবা? বা এটা কি ওয়েট 300 হাইট উইথ 300 হাইট হ্যাঁ হ্যাঁ 300? হ্যাঁ, ভাইয়া উইড সরি, হাইট, উইথ হাইট। উইডটা আগে থাকে হাইটটা পরে থাকে। উইড হইলো 200, হাইট হইলো 300। বুঝছো? ict.jpg নামে একটা ছবি আছে। তো এটা আপলোড করা থাকবে এই notice.html। সাপোজ আমি যে কোনো একটা পেজকে notice.html নামে নাম দেই, তারপরে তার একটা লিংক তৈরি করে দিই। সাপোজ যে কোনো একটা ইসে আমরা নিয়ে আসি, এখানে অনেকগুলা ফাইল আমার তৈরি করা আছে। সাপোজ এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা রিনেম করে এটাকে notice.html নাম দিয়ে রাখলাম। ঠিক আছে? এটার সোর্স ফাইলটাও কিন্তু চেঞ্জ করতে হবে। ওপেন উইথ নোটপ্যাড, এইটার সেভ অ্যাজ notice.html ডেস্কটপে সেভ করো। তাহলে এই ফাইলটা দেখো ডেস্কটপে সেভ হয়ে গেছে notice.html। এখন এই ওয়েব পেজে আমি চলে যাব, আমার মূল ওয়েব পেজ হচ্ছে এই যে EC26 এটা। দেখো এখানে আমি একটা লিংক দিব, কিভাবে লিখতে হবে? ব্রেক দাও 2 লাইন, তারপরে এটা থাকবে, লিংকটা দাও। ইমেজ তো তোমরা যোগ করতেই পারো, যারা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবা, তাই না? এ হাইপারলিংক রেফারেন্স ইকুয়াল টু কি হবে বলো? notice.html। আর এটা লিংক টেক্সট কি থাকবে? লিংক টেক্সটে দাও ফর নোটিস ক্লিক হেয়ার। অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করো। CQ.6 এর HTML ফাইল। এবার এটা ওপেন করো, এখানে একটা লিংক থাকবে বাড়তি। এই যে এটা একটা লিংক তৈরি হয়েছে, এই লিংকে ক্লিক করলে কি হলো? notice.html খুঁজে পাইলো না, দুঃখিত। এটা ডিলিট করো। যে কোনো একটা ওয়েব ফাইলকে notice.html নামে সেভ করতে হবে। এটা নোটপ্যাড ফাইলটা ওপেন করো, এটার মূল সোর্স ফাইলটার নাম চেঞ্জ করো। যারা এইটাকে নাম দাও notice.txt ফাইল। এইবার এইটার সেভ অ্যাজ notice.html নাম দাও। তাহলে এটা নোটিস নামে সেভ হলো। এইবার তুমি যদি এখানে ক্লিক করো CQ6 তাহলে আসবে, মানে মূল সোর্স ফাইলটা কিন্তু তোমার এটা চেঞ্জ করে নিতে হবে। এই যে ভেরা notice.html এ চলে আসছে। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই?
মূল টেক্সট ফাইলটা কিন্তু থাকতে হবে, কারণ ওইটার নাম আগেরটা সেট করা ছিল, রিনেম করলে কিন্তু কাজ করবে না। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, যারা অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা শুনতেছো? ভিডিও আপলোড করার একটা সহজ কোড দেখাই, এরা দেখো, মানে ভিডিও আপলোড করার একটা সহজ কোড দেখাচ্ছে। তোমাদের বইতে উল্লেখ করা আছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ অনলাইনে যারা আছো? জি ভাইয়া। ওকে, ভিডিও আপলোড করার ইমেজের মতো ভিডিও ট্যাগ আছে, ভিডিও সোর্স। যারা আমাদের ডেস্কটপে যে এই বার্থডে ডট এমপি4 নামে যে ফাইলটা আছে, সেটাকেই আমরা আমাদের ওয়েব পেজে আপলোড করব। বার্থডে ডট এমপি4, শুধু এখানে কন্ট্রোলসটা উল্লেখ করে রাখবা। মানে একটা ভিডিওর, তোমাদের জানো যে ভিডিওর কিন্তু কন্ট্রোল অপশন গুলো থাকতে হয়, যে আমি প্লে করব, বাটন মানে স্টপ বাটন, ফাস্ট ফরওয়ার্ড বাটন। এই কারণে এই ভিডিওর কন্ট্রোলসটা উল্লেখ করে রাখবা। আর এটা কিন্তু ভেরা এমটি ট্যাগ না, মানে এটা কিন্তু কন্টেইনার ট্যাগ, সো এটা আমাকে ক্লোজ করতে হবে ভিডিও ট্যাগটা। আরো সহজ, কন্ট্রোলস হবে ভাইয়া? হ্যাঁ এটা কন্ট্রোলস হবে। হ্যাঁ, তাহলে কন্ট্রোলসটা না দিলে যেটা হবে, তোমার প্লে এই বাটনগুলো থাকবে না, তাহলে তুমি ভিডিওটাকে কন্ট্রোল করতে পারবে না ওয়েব পেজে। বুঝতেছো আমার কথা ভাই একটু সবাই? আরেকবার বলবেন? শিওর, মানে এই কন্ট্রোলসটা যদি না দেই, তাহলে ভিডিওর মানে প্লে, তারপরে ফাস্ট ফরওয়ার্ড, ওই অপশনগুলো থাকবে না, খালি ভিডিওটা থাকবে, ওইটা অন হবে। বুঝছো? আর এই কন্ট্রোলসটা উল্লেখ করলে ওই অপশনগুলো থাকবে। আমাদের এমবেড ট্যাগ ইউজ করছিলাম, মনে আছে? ওইখানে তিনটা জিনিস দিছিলাম, অটো স্টার্ট, লুপ, কন্ট্রোল, তিনটা ছিল, মনে আছে? জি ভাইয়া। তো এত কিছু আর লিখতে হয় না এই ভিডিও ট্যাগ দিয়ে। তো এটাকে আমরা একটু সেন্টারে রাখি, এবং অবশ্যই এটার হাইট উইডথ দিয়ে দিতে হবে, তাই না? সেন্টার ট্যাগের ভিতরে রাখি এবং সেন্টার ট্যাগটা ক্লোজ করি। আর এটার হাইট উইডথ দিয়ে দাও ভাইয়া, আদারওয়াইজ পুরা স্ক্রিন ধরে, বা তুমি একটা কাজ করতে পারো, ভাইয়া উইডথ কত দিবা? 30% দাও, পুরা স্ক্রিনের 30% থাকবে। তাহলে সেভ করো, সেভ অ্যাজ, আমরা ভিডিও নামে এটাকে সেভ করলাম, ভিডিও ডট এইচটিএমএল। তো এই যে ভিডিওটা আসলো, দেখতে পাচ্ছ সবাই? এই যে রেকর্ডিং ভিডিওর এটা চলে আসছে 30% পুরো ইসে উইথ, আর এখানে কন্ট্রোল অপশন গুলো আসছে, দেখছো? হ্যাঁ 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 হ্যাঁ, অটো চলে আসবে। আদারওয়াইজ হবে কি, এইগুলো থাকবে না। বুঝছো? আর এমবেড ট্যাগের জন্য তোমাকে এবার তিনটা আলাদা আলাদা করে, কন্ট্রোল, লুপ স্টার্ট, লুপ, আর হলো অটো স্টার্ট, এই তিনটাকে ট্রু অথবা ফলস দিতে হয়। তো এটা দিলে তাহলে ভিডিওটা অন হবে। বুঝছো সবাই? তোমরা ভিডিওর জন্য এই ট্যাগটা ইউজ করো সবাই। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? ভিডিও ট্যাগ, তাইলে মোটামুটি মনে থাকবে। ওকে, সো এবারে আসো আমরা একটু চ্যাপ্টার 5 এর এমসিকিউ গুলো একটু সলভ করতেছিলাম, কয়েকটা পেজ পড়ছিলাম। এখানে একটু আসো, এই পেজটা মনে হয় সলভ করছিলাম কি না, মনে হয় আমরা লাস্টে 43 থেকে বাকিগুলো করছিলাম।
একটু বলো 33 নাম্বারের অ্যান্সার কি হবে? দেখো যারা টেবিল টিআর টিডি এ টিডি বি টিআর ক্লোজ টিআর 4 টিডি, মানে ভেড়া দুইটা রো দুইটা কলাম, টেবিলের কি বর্ডার দিছি ভাইয়া? না তাহলে উত্তর হবে 4। বুঝছো ভাই, সবাই? যখন 3 করতাম তখন কি করতে হতো, মানে কিছু কি হতো তখন কোড, কোনটা 3? মানে গ নাম্বারটার জন্য? হ্যাঁ না ভাইয়া গ নাম্বারের জন্য মানে এটা তো বর্ডার, মানে এটা হলো গিয়া যে এটার জন্য তো টেবিল মূল বর্ডারটা দেওয়া নাই, কিন্তু এই টিডির মধ্যে বর্ডার দিছো আলাদা, এটার জন্য আবার সেপারেট কোড করতে হবে, ঝামেলা আছে। তো বর্ডার দিলে এটা হইতো, আর বর্ডার না দিলে এটা হবে। বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ড্রপ ডাউন বক্স তৈরিতে কোনটা ইউজ হয় ভাইয়া? সিলেক্ট ট্যাগ, মনে আছে? ড্রপ ডাউন ওই যে ঢাকা, মানে তুমি সিলেক্ট করতা না, মনে আছে? অপশন ট্যাগ দিয়ে দিয়ে করতা, সিলেক্টের মধ্যে অপশন ট্যাগ। বেড়া মনে আছে যে তুমি তোমার জেলা সিলেক্ট করবা, ওই অনেকগুলা ড্রপ ডাউন লিস্ট থাকে, সেখানে ক্লিক করে তুমি তোমার এটা সিলেক্ট করতা। আমরা যখন ফর্ম ওয়েব ফর্ম তৈরি করছিলাম তখন কিন্তু এই সিলেক্ট ট্যাগ ইউজ করছিলাম, মনে আছে সবার? জি জি ভাইয়া। স্যার। ওকে, ওয়েব পেজে 1000 বাই 80 পিক্সেলের নেচার ডট জেপিজি ইমেজটা যদি তৈরি করো, তাহলে ইমেজ এসআরসি এর সাথে কোনটা যোগ হবে? 1000 বাই 80, তাহলে উইড হচ্ছে 1000 আর হাইট হচ্ছে 800, তাহলে কোনটা ইউজ হবে বলো ভাইয়া? ক। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। হ্যাঁ। তারপরে এইচটিএমএল এ বাংলা ফন্টের জন্য ফন্ট ফেস লাগে, তাই না ভাইয়া? ফন্ট জি ফেস ভাইয়া। কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় বলো? যে কোনো পেজ থেকে হোম পেজে যাওয়া যায়। নেটওয়ার্ক বা ওয়েব লিংক স্ট্রাকচার, মনে আছে? আজকেই পড়ছি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, কালার টেবিল কালার ট্যাগ হলুদ হবে কোনটা? প্রথমটা না? ভেরা প্রথমটা, মানে সেলের ব্যাকগ্রাউন্ড কালার ট্যাগে হলুদ হবে, মানে টেবিল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে, মানে টিডি বা টিআর এর মধ্যে দিলে কিন্তু হবে না, ওই একটা জায়গা কিন্তু খালি হলুদ হবে। সবাই কি বুঝতেছো? এখানে বলছে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড, তাহলে টেবিল বিজি কালার, মানে ক দিতে হবে আর কি। আচ্ছা, ইউআরএল এর অংশ প্রোটোকল নেম, হোস্ট নেম, ডিরেক্টরি নেম, তিনটাই কারেক্ট। ভেরা তোমাদের শিখাইছিলাম, মনে আছে? ইউআরএল এ বলো ডিরেক্টরি নেম আর ডিরেক্টরি পাথের মধ্যে পার্থক্যটা কি? ডিরেক্টরি পাথ হচ্ছে তুমি দেখাই দিলা যে এই মানে সি ড্রাইভের এই ভিতরে এইটা, আর ডিরেক্টরি নেম হইলো মানে তোমার ওই যে জিনিসটা যেটা লিখতেছো, মানে এই যে সাপোজ তুমি যেটা টাইপ করবা সি ট্যাগ এত, এটা হলো ডিরেক্টরি নেম। আর ডিরেক্টরি পাথ হচ্ছে এই রাস্তাটা সি ড্রাইভের ভিতরে গিয়ে এত ওয়েবসাইটের ভিতরে গিয়ে এই আর। তো ইউআরএল এ তো আমাদের নেমটাই লেখা থাকে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, হোম পেজ দেখার জন্য আবশ্যক কোনটা? ইন্টারনেট আবশ্যক অবশ্যই, ওয়েব ব্রাউজার লাগবে, সার্চ ইঞ্জিন কি আবশ্যক হোম পেজ দেখার জন্য? ভাইয়া সাপোজ আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছি, তার জন্য সার্চ ইঞ্জিন, দাঁড়াও এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, মানে সার্চ ইঞ্জিনে যুক্ত না করলে তুমি আমার পেজ তো দেখতেই পাবা না, খুঁজেই পাবা না, তাই না? জি ভাই, সার্চ ইঞ্জিন আচ্ছা লাগে। আচ্ছা, তাহলে 1 2 3 এটার উত্তরটা কি দেওয়া আছে দেখো তো, 1 3 নাকি 1 2 3? 41 নাম্বারটা একটু দেখো তো, অ্যান্সার সেটা লাস্টে, না এখানে না, লাস্টে মনে হয় অ্যান্সার সেটা না, অ্যান্সার শিট দেয়া নেই। ও আছে, চতুর্থ অধ্যায়ের 41 নাম্বারটা দেন, 4, হ্যাঁ 1 2 3 হবে দেন, মানে বইয়ের অ্যান্সারে সার্চ ইঞ্জিন সহ বলছে। আচ্ছা, কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? আইএমজি ট্যাগ, তাই না ভাইয়া? নাকি ব্রেক ট্যাগ? দুইটাই তো, এটা ব্রেক আর আইএমজি। হ্যাঁ, আন্ডারলাইনের এলিমেন্ট থাকে, 1 2 হবে।
ওকে, সবগুলো একটু কষ্ট করে সলভ করে ভাইয়া। এটা দেখো জ্ঞানমূলক এমসিকিউ, সহজ যেগুলো। ব্রেক ট্যাগের এইচটিএমএল ট্যাগে থাকে না। ক্লোজিং ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না। টেক্সট ফিল্ড এটাও থাকে না ভাইয়া, মানে ওপেনিং ট্যাগটা থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, টেক্সট ফিল্ডও থাকে না। সো উত্তর হবে 2, 3। বুঝছো? জি ভাইয়া। ওকে, এখান থেকে কয়েকটা জিনিস পড়াই। ভাই ডোমেইন নেম কি সার্ভারের নেম নাকি ওয়েবসাইটের স্বতন্ত্র নেম? বেরা ডোমেইন নেমটা হলো ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, তাই না? 17 কণা দেখো তো, একটু দেখে আসো। মোস্ট প্রবাবলি তাই। ওয়েবসাইটের স্বতন্ত্র নামটাকেই ডোমেইন নেম বলা হয়। 17 কোন? হ্যাঁ 17 ক, ঠিক আছে। ওকে ভেরা, তোমরা এই যে বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলো ICANN। হ্যাঁ আইক্যান। আচ্ছা যাই হোক, 23 নাম্বারটা বলো, এটা কোন ধরনের অ্যাড্রেস বলো? HTML এ dpicabc.jpg, এটা কোন ধরনের অ্যাড্রেস? অ্যাবসলিউট পার্মানেন্ট। 23 এর অ্যান্সারটা একটু দেখবা। 2, হ্যাঁ অ্যাবসলিউট অ্যাড্রেস বলা হয়। বুঝলাম না এটা কিসের? এইটা হইলো মানে একটা ডিরেক্টরি, তাই না, বা পাথ। মানে ডি ড্রাইভে পিকচার ফোল্ডারের মধ্যে abc.jpg নামে একটা ছবি আছে, এইটা হইলো ওইটার অ্যাবসলিউট অ্যাড্রেস বা ডিরেক্টরি পাথ। এটার আরেকটা নাম আছে সিনোনিম, অ্যাবসলিউট অ্যাড্রেস। মানে কোনো একটা ছবি কোথায় আছে তার ইউআরএল দিয়ে দাও না, মানে একটা ইমেজ হোক বা একটা ভিডিও হোক, তার ইউআরএলটাকে তার অ্যাবসলিউট অ্যাড্রেস বলা হয়। এটা একটু জেনে রাখো। ওকে, সো এইচটিএমএল এর ট্যাগের চিহ্ন তো জানো, এটা সহজ। এইচটিএমএল এর উদ্ভাবক টিম বার্নার্স-লি, এগুলো আগেই পড়ছিলাম বোধহয়। একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য কয়টি অক্টেট প্রয়োজন ভাইয়া? 4 মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর জন্য 4টা, তাই না? আর নিউটার জন্য ছিল মানে হ্যাঁ নিউটের জন্য 6টা লাগে, সেটাও কি 4টা হেক্সাডেসিমাল বিটের, তাই না? হ্যাঁ। ওকে, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কোনগুলা? ফন্ট, সাইজ, ফেস, কালার। প্রথমটাই হবে, হ্যাঁ প্রথমটাই হবে। আচ্ছা, আইএসপি এর পুরো নাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবগুলাকে বলা হয় কি? এইচটিএমএল উপাদান। আচ্ছা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের এইচটিএমএল কোডের কমন ট্যাগ হলো লিস্ট। হ্যাঁ ঠিক বলছো। এইচটিএমএল কোডের PH, এটা করছিলাম, এটা মানে ইসে না না ভাই H2 না, H স্কয়ারও বেরা, এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট পাওয়ারে হবে। ইচ্ছা করে তোমারে পেঁচানোর জন্য এটা উল্টা দেওয়া হয়েছে, বুঝছো? মানে তুমি সবাই এটা দাগায় দিবে, উত্তর হবে গ। বুঝতেছো সবাই? জি ভাইয়া। বেরা এমসিকিউ গুলো সলভ করো। বই থেকে 50% কোশ্চেন দিব, আর তোমাদের টেস্ট পেপার যেটা টেস্ট পেপারের দিছি সেখান থেকে 50%। এন্ড তোমরা আমাকে বলো, তোমাদের কি আমি আরেকদিন ক্লাস নিব নাকি তারপরে মানে এখন পরীক্ষা দিবা? তোমরা যদি বলো তাহলে আরেকদিন ক্লাস নেই, তারপরে আমি পরীক্ষাটা নেই। ভাই আরেকদিন ক্লাস নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ নাও, তোমরা তোমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করো। হ্যাঁ প্রবলেম সলভ করলে করতে পারবো। ফাইন, ভালো থাকো আসসালামু সবাই। আলাইকুম। ভাই সোমবার না? সোমবার, হ্যাঁ আগামী সোমবার 5টায়।